শহর থেকে বহু দূরে ধলেশ্বরী নদীর তীরে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। স্থানীয় লোকমুখে প্রচলিত যে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় এই বাড়ির কর্তা তার নিজের পরিবারের সদস্যদের এই বিশাল অন্দরমহলে আটকে রেখেছিলেন, যাতে বাইরের ক্ষুধার্ত মানুষ তাদের আক্রমণ করতে না পারে। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বন্ধ দরজার ওপাশেই অনাহারে তারা প্রত্যেকে তিল তিল করে মারা যায়। ঘটনার প্রায় ৮০ বছর পর আমি আর আমার ৩ বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম সেই অভিশপ্ত বাড়িতে আমরা একটা রাত কাটাব। আমরা যখন পৌঁছালাম তখন আকাশটা অদ্ভুত কালচে বেগুনি হয়েছিল। বাড়ির সামনের সেই বিশাল লোহার গেটটা খোলার সময় যে কর্কশ শব্দ হয়েছিল তা যেন পুরো এলাকাকে জানিয়ে দিচ্ছিল যে অনাহুত মেহমান এসে গেছে। ভেতরে ঢোকার পর প্রথম যে জিনিসটা নাকে লাগল তা হল পচা চামড়া আর পুরনো স্যাঁতসেঁতে ভেজা মাটির একটা মিশ্র গন্ধ। আমাদের হাতে ছিল কেবল ৪টে টর্চ। বাড়ির অন্দরমহলটা গোলক ধাঁধার মতো। আমরা যখন প্রধান হলঘরের মাঝখানে দাঁড়ালাম তখন হঠাৎ মনে হল ওপরের ঝাড়বাতিটা একটু নড়ে উঠল, অথচ ঘরে কোনো বাতাস ছিল না। আমার বন্ধু রনি হাসাহাসি করার চেষ্টা করছিল, কিন্তু ওর হাসিটা কেমন যেন শুকনো শোনাল। রাত বাড়ার সাথে সাথে বাড়ির ভেতরকার পরিবেশটা ভারী হয়ে উঠল। আমার বারবার মনে হচ্ছিল আমাদের ৪ জনের বাইরেও পঞ্চম কোনো একজন ব্যক্তি এই অন্ধকারের ভেতর নিঃশব্দে আমাদের অনুসরণ করছে। আমরা যখন ওপরতলায় ওঠার কাঠের সিঁড়িতে পা রাখলাম তখন প্রতিটি ধাপে সিঁড়িগুলো আর্তনাদ করে উঠছিল। হঠাৎ আমাদের পেছনে থাকা বন্ধু সজলের টর্চটা নিভে গেল। ও যখন চিৎকার করে বলল যে কেউ একজন ওর ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলেছে, তখন আমরা সবাই থমকে দাঁড়ালাম। টর্চের আলো সজলের মুখের উপর ফেলতেই আমাদের রক্ত হিম হয়ে গেল, কারণ সজলের গলার কাছে ৩টে কালচে নখের আঁচড়, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে কালো রক্ত বেরোচ্ছে। সজল কাঁপতে কাঁপতে বলল যে সেই অন্ধকারের ভেতর একজোড়া সাদা চোখ দেখেছে, যেগুলোতে কোনো মণি নেই। আমরা ভয় পেয়ে নিচে নামার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম যেই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠেছিলাম সেই সিঁড়িটা এখন আর সেখানে নেই। তার বদলে সেখানে একটা অন্ধকার গর্তের মতো সুড়ঙ্গ। ঠিক সেই মুহূর্তে বাড়ির চারপাশ থেকে একসাথে অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করল। সেই কান্না কোনো স্বাভাবিক মানুষের কান্না নয়, বরং মনে হচ্ছিল কয়েকশো ক্ষুধার্ত আত্মা একসাথে বাতাসের কাছে খাবার চাইছে। হলের এক কোণে রাখা একটা বিশাল আয়নায় আমি চোখ ফেলতেই দেখলাম আমার পেছনে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার শরীরটা কুঁকড়ে যাওয়া চামড়া দিয়ে ঢাকা, আর মুখটা হাঁ করা, কিন্তু সেখানে কোনো দাঁত নেই। মূর্তিখানা ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালো, আর আমি টের পেলাম আমার পায়ের তলার মেঝেটা ক্রমশ ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। আমরা যেদিকেই দৌড়াচ্ছি সেদিকেই দেয়ালে নতুন নতুন রক্তমাখা হাতের ছাপ ফুটে উঠছে। হঠাৎ আমাদের কানে এলো চিবিয়ে চিবিয়ে কিছু খাবার শব্দ। আলোর নিচে তাকিয়ে দেখি রনি একা দাঁড়িয়ে অদ্ভুতভাবে মাথাটা পেছন দিকে ঘুরিয়ে নিজের হাতের আঙুলগুলো দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ ওর মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। ওর চোখ দুটো তখন টকটকে লাল, আর মুখ দিয়ে ফেনার মতো লালা ঝরছে। আমরা বুঝতে পারলাম এই বাড়ি থেকে বেরোয়ার আর কোনো পথ নেই। এখন মাঝরাত, আর আমাদের টর্চের ব্যাটারিগুলো একটা একটা করে শেষ হয়ে আসছে। অন্ধকারের সেই দানবটা এখন আমাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি এখন একটা ছোট ঘরের কোণে বসে এই লেখাটা লিখছি, আমার ফোনের শেষ চার্জটুকু দিয়ে। আমি শুনতে পাচ্ছি সজল আর রনি বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি জানি ওরা আর বেঁচে নেই। দরজার বাইরে খড়খড়ে নখের আওয়াজ হচ্ছে, আর একটু পরেই হয়তো দরজাটা ভেঙে যাবে। এই গল্পটা যারা পড়ছেন তারা দয়া করে কখনো ধলেশ্বরী নদীর তীরের সেই জরাজীর্ণ বাড়ির দিকে তাকাও না, কারণ ওখানে যা আছে তা মৃত্যুকেও হার মানায়। রাত তখন ২:৩০। চারপাশটা এমন নিঝুম যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি নিজের কানেই ড্রামের মতো বাজছে। ধলেশ্বরী নদীর পাড়েই দাঁড়িয়ে থাকা সেই অভিশপ্ত জমিদার বাড়িটি যেন অন্ধকারের একটা বিশাল স্তূপ,
যা কয়েক শতাব্দী ধরে কেবল মৃত্যু আর হাহাকার শুষে নিয়েছে। বাড়ির প্রধান ফটক পেরিয়ে যখন আমরা ভেতরে ঢুকলাম, তখন থেকেই একটা অদ্ভুত অস্বস্তি আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোতের মতো নেমে যাচ্ছিল। বিশাল হলঘরের ছাদ থেকে ঝুলতে থাকা মাকড়সার জালগুলো বাতাসের অনুপস্থিতিতেও দুলছিল, যেন অদৃশ্য কোনো হাত সেগুলোকে নাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। আমার সাথে ছিল রনি, সজল আর আরিয়ান। আমরা ভেবেছিলাম এটা স্রেফ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে, কিন্তু আমরা জানতাম না যে এই বাড়ির প্রতিটি ইঁটে ক্ষুধার্ত অতৃপ্ত আত্মাগুলো ওত পেতে আছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় প্রতিটি ধাপ থেকে এমন এক গোঙানি আসছিল যা মানুষের গলার স্বর বলে মনে হয় না। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা ছায়া মূর্তিকে দ্রুত সরে যেতে দেখলাম। সজল সাহস দেখিয়ে সেদিকে টর্চ ফেলতেই আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। দেখলাম দেয়ালের পলেস্তারা খসে পড়া অংশে রক্ত দিয়ে খুব তাজাভাবে লেখা, তোমরা দেরি করে ফেলেছ। লেখাটা থেকে তখনও টপ টপ করে লাল তরল মেঝেতে পড়ছে। ঠিক সেই মুহূর্তে আমাদের পেছনে থাকা ভারী কাঠের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল, যেন কোনো এক দানবীয় শক্তি সেটাকে বাইরে থেকে আটকে দিয়েছে। আমরা পাগলের মতো দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা পাথরের মতো শক্ত হয়ে আটকে ছিল। রনি হঠাৎ চিৎকার করে উঠল, কারণ ওর পায়ের নিচ থেকে একগুচ্ছ লম্বা কালো চুল বের হয়ে ওকে টেনে মেঝের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা ওকে টেনে ধরার আগেই দেখলাম মেঝের শক্ত মার্বেল পাথরগুলো যেন কাদার মতো নরম হয়ে রনিকে গিলে ফেলল, আর এক মুহূর্তের মধ্যে সেখানে আবার সব আগের মতো মসৃণ হয়ে গেল। শুধু পড়ে রইল রনির একটা ছেঁড়া জুতো। ভয়ে আমাদের কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তিনজন তখন অন্ধকার অন্দরমহলের আরও ভেতরে ছুটতে শুরু করলাম বাঁচার তাগিদে। কিন্তু আমরা যেদিকেই যাই গোলক ধাঁধার মতো ঘুরে ফিরে আবার সেই হলঘরেই ফিরে আসছি, যেখানে সজলের রক্তমাখা সেই লেখাটা ছিল। হঠাৎ আরিয়ান থমকে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করল। ওর হাসির শব্দটা ছিল কর্কশ, যেন ভাঙা কাচের ওপর দিয়ে কেউ লোহার শিকল টেনে নিচ্ছে। ও আমাদের দিকে ফিরে তাকাতেই আমরা দেখলাম ওর চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে, আর মুখটা অস্বাভাবিক বড় হয়ে ঝুলে পড়েছে। ও খপ করে সজলের ঘাড় কামড়ে ধরল, আর সজলের আর্তনাদ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগল। আমি তখন প্রাণ ভয়ে এক অন্ধকার চোর কুঠুরের ভেতর ঢুকে পড়লাম। সেখানে ঘুটঘুটিল অন্ধকারে আমি অনুভব করলাম আমার ঠিক পাশেই কেউ একজন বসে আছে। তার শরীর থেকে পচা মাংসের উৎকট গন্ধ আসছে। আমি কাঁপতে কাঁপতে ফোনের আলোটা জ্বালাতেই দেখলাম একটা কঙ্কালসার বৃদ্ধা মূর্তি, যার মুখে চামড়া নেই, কেবল দাঁতগুলো বের হয়ে আছে। সে এক মনে সজলের একটা বিচ্ছিন্ন হাত চিবিয়ে খাচ্ছে। সেই বীভৎস শব্দ, হাড় মরমর করে ভাঙার শব্দ আমার কানে এখনও বাজছে। সে ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরাল, আর তার কোটরহীন চোখ দিয়ে কালো পুঁজ গড়িয়ে পড়তে লাগল। আমি বুঝতে পারলাম এই বাড়িটা আসলে একটা জ্যান্ত নরক, যা প্রতি রাতে নতুন শিকার খুঁজে বেড়ায়। এখন আমি এই অন্ধকার কুঠুরিতে একা। বাইরে শুনতে পাচ্ছি আমার মৃত বন্ধুদের বিকৃত কণ্ঠস্বর। তারা আমাকে বাইরে আসার জন্য ডাকছে। দরজার ওপাশ থেকে নখের খড়খড়ে আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে, আর আমি টের পাচ্ছি দেয়ালের ওপাশ থেকে অসংখ্য ঠান্ডা হাত আমার পিঠ স্পর্শ করছে। এই বাড়ির অন্ধকার আমাকে আর ছাড়বে না। আমি জানি আমার সময় শেষ হয়ে এসেছে। এই অভিশপ্ত দেয়ালে হয়তো কাল সকালে আমার রক্ত দিয়েও নতুন কোনো সতর্কবার্তা লেখা হবে, যা পড়ার জন্য কেউ আর বেঁচে থাকবে না। রাত তখন প্রায় ৩টে। চারপাশটা এমন থমথমে যেন সময় নিজে থেকেই থমকে দাঁড়িয়েছে। ধলেশ্বরী নদীর পাড়ে সেই জরাজীর্ণ জমিদার বাড়িটি কুয়াশার চাদরে ঢাকা পড়ে এক বিভীষিকাময় রূপ নিয়েছে।
বাড়ির ভেতরে ঢুকতেই চারপাশের বাতাস কয়েক গুণ ভারী হয়ে গেল, যেন প্রতিটা নিঃশ্বাসের সাথে আমরা অদৃশ্য কোনো বিষাক্ত কিছু ফুসফুসে টেনে নিচ্ছি। হলঘরের মাঝখানে দাঁড়িয়ে আমরা 4 বন্ধু যখন টর্চের আলো এদিক সেদিক ফেলছিলাম, তখন লক্ষ্য করলাম উপরের তলার বারান্দায় একটা আবছা ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সজল যখন চিৎকার করে জানতে চাইল ওখানে কে, তখন সেই মূর্তিটি কোনো উত্তর না দিয়ে উদ্ভূতভাবে ঘাড় বাঁকিয়ে একদম নিচে আমাদের সামনে লাফিয়ে পড়ল, কিন্তু কোনো শব্দ হল না। আমরা সবাই পিছিয়ে গেলাম, কিন্তু টর্চের আলোতে দেখলাম সেখানে কেউ নেই। শুধু মেঝেতে জমাট বাঁধা কালচে রক্তের একটা বড় দাগ পড়ে আছে, যা ধীরে ধীরে ফুটে উঠছে। রনি হঠাৎ আমাদের হাত চেপে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা। ও ফিসফিস করে বলল যে ও শুনতে পাচ্ছে দেয়ালের ভেতর থেকে কেউ একজন নখ দিয়ে খামচানোর শব্দ করছে। আমরা কান পাততেই সেই শব্দটা স্পষ্ট শুনতে পেলাম। পুরো ঘরের দেয়াল জুড়ে যেন হাজার হাজার মানুষ বন্দী হয়ে আছে, আর তারা বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে। হঠাৎ আমাদের টর্চগুলো কাঁপতে কাঁপতে নিভে গেল, আর ঠিক তখনই শুরু হলো সেই বৈশাচিক চিৎকার। মনে হচ্ছিল হাজারটা আত্মা একসাথে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করছে। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে কেউ একজন অত্যন্ত গরম আর পচা দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস ফেলছে। আমি যখন আতঙ্কে হাত বাড়ালাম, তখন একটা আঠালো আর ভেজা কিছু আমার হাত স্পর্শ করল। কাঁপতে কাঁপতে লাইটার জ্বালতেই দেখলাম আরিয়ানের মুখটা একদম কুঁচকে গেছে। ওর নাক আর চোখ দিয়ে কালো তরল বেরোচ্ছে, আর ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে যে ওরা আমাদের কাউকে যেতে দেবে না। মুহূর্তের মধ্যে আরিয়ানের শরীরটা কোনো অদৃশ্য শক্তিতে শূন্যে উঠে গেল এবং সপাটে সিলিংয়ের সাথে ধাক্কা খেল। হাড় ভাঙার মর্মর শব্দে পুরো ঘর কেঁপে উঠল, আর ওর নিথর দেহটা আমাদের পায়ের সামনে আছড়ে পড়ল। সজল ভয়ে পাবরের মতো দৌড়াতে গিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শুধু ওর গগন বিদারী চিৎকারটা দূর থেকে ভেসে আসতে লাগল। আমি আর রনি এখন ওপরতলার একটা ভাঙা ঘরের কোণে লুকিয়ে আছি, কিন্তু আমাদের পেছনে থাকা আলমারিটা নিজে থেকেই নড়তে শুরু করেছে। আলমারির পাল্লাটা ধীরে ধীরে খুলছে, আর ভেতর থেকে একটা কঙ্কালসার হাত বেরিয়ে এসে রনির চুল খামচে ধরল। রনিকে টেনে হিঁচড়ে আলমারির ভেতরে নিয়ে যাওয়া হলো, আর ভেতর থেকে ভেসে আসতে লাগলো ওর মাংস ছিঁড়ে ফেলার বীভৎস শব্দ। আমি এখন একা। এই নিশ্চিত্র অন্ধকারে আমার চারপাশে আমি অসংখ্য চোখের মণি জ্বলতে দেখছি। ওরা সবাই আমাকে ঘিরে ধরছে। ওদের ক্ষুধার্ত নিঃশ্বাসের শব্দ আমার কানের একদম কাছে। আমি জানি এই অন্ধকার থেকে আমার মুক্তি নেই, কারণ এই বাড়ির প্রতিটি ইটে মিশে আছে তৃষ্ণার্ত বিদেহী আত্মার অভিশাপ, যারা এখন আমার শরীরটাকেও তাদের চিরস্থায়ী ঠিকানায় বন্দি করে নিতে তৈরি হচ্ছে। রাত তখন নিঝুম। চারিদিকের নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দিচ্ছে, আর ধলেশ্বরী নদীর লোনা বাতাস জমিদার বাড়ির ভাঙা জানলা দিয়ে ঢুকে এক অদ্ভুত শাঁ শাঁ শব্দ তৈরি করছে। আমি এখন সেই অন্ধকার ঘরের কোণে একা বসে আছি, যেখানে রনি আর সজলকে কিছুক্ষণ আগে সেই অদৃশ্য ছায়াগুলো টেনে নিয়ে গেছে। চারপাশটা এতই অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। শুধু বাতাসের সাথে ভেসে আসছে পচা মাংস আর পুরনো কফিনের সেই উৎকট গন্ধ, যা নাড়ি ভুড়ি উল্টে দিচ্ছে। হঠাৎ আমার কানে এলো একজোড়া নূপুরের আওয়াজ, কিন্তু সেই শব্দটা মাটির উপর দিয়ে নয়, মনে হচ্ছে ঠিক আমার মাথার উপর ছাদের কার্নিশ দিয়ে কেউ উল্টো হয়ে হেঁটে বেড়াচ্ছে। আমি সাহস করে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালতেই আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো। দেখলাম ছাদ থেকে ঝুলে থাকা পুরনো ঝাড়বাতিটার শিকল ধরে একটা মরা মানুষ তুলছে, যার শরীরটা অর্ধেক পচে খসে পড়েছে, আর তার চোখের কোটর থেকে বড় বড় পোকা কিলবিল করে বেরিয়ে আসছে। সে হঠাৎ তার মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি আমার দিকে তাকালো।
এবং এক বীভৎস হাসি দিয়ে বলল যে এবার আমার পালা। আমি প্রাণ ভয়ে সেই ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। যত দৌড়াচ্ছি পাল্লা দিয়ে দেয়ালগুলো আরও লম্বা হয়ে যাচ্ছে। করিডোরের দুই পাশে সারি সারি ছবিগুলোর চোখগুলো নড়ছে। প্রতিকৃতিতে থাকা সেই মৃত জমিদাররা যেন ফ্রেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, আর তাদের লম্বা নখগুলো দিয়ে দেয়াল আঁচড়াচ্ছে। হঠাৎ আমার পা আটকে গেল একটা কিছুর সাথে। টর্চ ফেলতেই দেখলাম সেটা সজলের ধর থেকে বিচ্ছিন্ন মাথাটা, যা তখনও জ্যান্ত মানুষের মতো বিড়বিড় করে বলছে যে এখান থেকে পালানো অসম্ভব। ঠিক সেই মুহূর্তে আমার চারপাশের দেয়ালগুলো থেকে রক্ত চুইয়ে পড়তে শুরু করলো, আর সেই রক্তে ভেসে আসতে লাগলো ছোট ছোট হাড়ের টুকরো। আমি পিছু হটতে গিয়ে ধাক্কা খেলাম একটা শক্ত পিঠের সাথে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু অনুভব করলাম দুটো বরফ শীতল হাত আমার গলা টিপে ধরছে। আমার দম বন্ধ হয়ে আসছে, গলার নালিটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, আর কানের কাছে সেই অশরীরী আত্মাটি ফিসফিস করে বলছে যে তারা ৮০ বছর ধরে কোনো তাজা রক্ত পায়নি। আমি বুঝতে পারছি আমার চেতনার শেষ বিন্দুটিও হারিয়ে যাচ্ছে, কারণ মেঝের মাটিটা এখন কাদার মতো নরম হয়ে আমাকে গিলে খাচ্ছে। ওপর থেকে সজল আর রনির বীভৎস বিকৃত মুখগুলো এখন আমার দিকে চেয়ে আছে, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি, যার হাতে একটা ধারালো মহিচা ধরা কাঠারি। এই বাড়ির প্রতিটি কোণ থেকে এখন ভেসে আসছে অট্ট হাসি আর কান্নার এক নারকীয় ঐকতান, যা আমার মগজের শিরাগুলোকে ছিঁড়ে ফেলছে। আমি জানি এই অন্ধকার থেকে আর কোনোদিন ভোরের আলোতে ফেরা হবে না, কারণ আমি এখন এই অভিশপ্ত বাড়িরই একটা অংশ হয়ে যাচ্ছি, আর একটু পরেই হয়তো আমার চিৎকারও এই বাতাসের হাহাকারের সাথে মিশে যাবে চিরতরে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে লেখা এই গল্পের শেষটুকু আরও ভয়াবহ, কারণ এখন আর পালানোর কোনো পথ নেই। আমার গলার ওপর সেই বরফ শীতল হাতের চাপটা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তখন আমি শেষবারের মতো চোখ খুলে দেখলাম সামনে এক অবর্ণনীয় দৃশ্য। করিডোরের দেয়ালগুলো হঠাৎ করে চামড়ার মতো সংকুচিত হতে শুরু করল, আর সেই দেয়াল থেকে বেরিয়ে এলো শত শত কালো হাত। হাতগুলো আমাকে জাপটে ধরে দেয়ালে গেঁথে ফেলতে চাইছে। রনি আর সজলের মৃতদেহ দুটো তখন মেঝের ওপর দিয়ে পোকার মতো কিলবিল করে এগিয়ে আসছে আমার দিকে। তাদের মুখগুলো মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেছে। সজলের সেই বিচ্ছিন্ন মাথাটা এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর অমানুষিক স্বরে বলছে যে এই বাড়ির ভেতরে যারা ঢোকে তারা কেউ মারা যায় না, বরং তারা এই বাড়ির ইটের সাথে একীভূত হয়ে সারা জীবন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি অনুভব করলাম আমার নিজের শরীরের হাড়গুলো একে একে মরমর করে ভাঙতে শুরু করেছে, যেন কেউ ভেতর থেকে আমার কঙ্কালটাকে টেনে বের করে আনছে। হঠাৎ সেই দীর্ঘ ছায়া মূর্তিটি আমার একদম সামনে এসে দাঁড়ালো। তার মুখ বলতে কিছুই নেই, শুধু সেখানে একটা বিশাল গর্ত, যেখান থেকে বের হয়ে আসছে হাজার হাজার কালো মাছি। সেই মাছিগুলো আমার নাকে, মুখে আর চোখে ঢুকতে শুরু করলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার কণ্ঠস্বর তখন আমার নিজের নয়, বরং এক আদিম জানোয়ারের মতো শোনাচ্ছে। মেঝের পাথরগুলো ভাগ হয়ে আমাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে এক অনন্ত অন্ধকারের দিকে, যেখানে আমি দেখতে পাচ্ছি আরও শত শত মানুষ একইভাবে দেহে আটকে আছে। তাদের চোখ দিয়ে অবিরত কালো রক্ত ঝরছে। আমার ফোনের ফ্ল্যাশলাইটটা শেষবারের মতো একবার জ্বলে উঠে দপ করে নিভে গেল। এখন আমি আর কোনো মানুষ নই, আমি কেবল এই বাড়ির করিডোরের দেয়ালে লেগে থাকা একটি আর্তনাদ। ধলেশ্বরী নদীর পাড়ে সেই বাড়িটি এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় সব শান্ত, কিন্তু জানলার ভাঙা কাচের ওপাশে যদি আপনি কখনো কোনো সাদা চোখ দেখতে পান, তবে বুঝবেন সেটা আমি। আপনার জন্য অপেক্ষা করছি এই নরককুণ্ডে। যে অন্ধকার আমাকে গিলে খেয়েছে, সেই অন্ধকার এখন আপনার দিকেও হাত বাড়াচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন আপনার দরজার ওপাশে সেই পরিচিত খড়খড়ে নখের আঁচড়?
গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু এই বিভীষিকা কেবল আপনার জন্য শুরু হলো।